জয় হিন্দ বন্ধুরা। খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট যারা কেন্দ্র সরকারের যে কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে এসএসসি বা স্টাফ সিলেকশনের এক্সামগুলো দিয়েছো বা দিতে চলেছো। লাস্ট কয়েকদিনে বেশ কিছু এমন চাঞ্চল্যকর তথ্য চলে এসেছে চোখের সামনে, যেগুলো সত্যি অবাক করার মতন, আশ্চর্য হওয়ার মতন। আমরা জানি লাস্ট কয়েক বছরে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষাগুলো, সেটা তুমি সিজিএল বলো, সিএইচএসএল বলো, এমটিএস বলো, সিপিও বলো বা অন্য যে কোনো এক্সাম, এই পরীক্ষাগুলোতে কম্পিটিশান কী পরিমাণে বেড়েছে। পরীক্ষার্থীর সংখ্যাও যেরকম বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে কাট অফটাও কিন্তু হু করে বেড়েছে। এখন এই হিউজ অ্যামাউন্টের কাট অফ, সেই কাট অফ পেরিয়ে যখন যারা সিলেক্টেড হয়, কেমন হবে আমি যদি তোমাদেরকে বলি, সেই ক্যান্ডিডেটদের 40 থেকে 50% ক্যান্ডিডেট এই চাকরিগুলোতে জয়েনই করে না এবং চাকরিগুলোর ভ্যাকেন্সি কিন্তু খালি পড়ে থাকে। সেটা সিজিএলে বলো, সিএইচএসএলে বলো, এমটিএসে তো সব থেকে বেশিই হয়। এবং আরেক দল ক্যান্ডিডেট থাকে যারা হয়তো সামান্য সামান্য মার্কসের জন্য বাদ পড়ে গেল, এরা হাও হুতাশ করতে থাকে, কাশ আরেকটু নাম্বার যদি আমার থাকতো তাহলে আমার সিলেকশনটা হয়ে যেত। এখন ব্যাপারটা হচ্ছে এই অসামঞ্জস্যটার কারণ কি? একদল ক্যান্ডিডেট যারা চাকরি পেয়েও জয়েন করছে না, সিট খালি থেকে যাচ্ছে পরীক্ষায়। আরেক দল ক্যান্ডিডেট যারা এতটা প্রিপারেশন নেওয়ার পরেও পরীক্ষাগুলোতে জয়েন করতে পারলো না। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে সমস্ত বিষয় ডিটেলস আলোচনা করব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারবে এবং এর জন্য করণীয়কে আমি নিজেও কিছু সাজেস্ট করবো এবং তোমাদের কাছেও সাজেশনগুলো চাইব। প্রথম কথা হচ্ছে, যখন একটা ক্যান্ডিডেট ফার্স্ট টাইম পরীক্ষা দেয়, যদি সে আনএমপ্লয়েড থাকে, তার চেষ্টা থাকে যে কোনো পরিমাণে, প্রথম ইনস্টিংক্ট এটাই হয় আনএমপ্লয়মেন্টটাকে দূর করা। তো সে সিএইচএসএলের পরীক্ষা দেবে, এমটিএসের পরীক্ষা দেবে, সিজিএলের পরীক্ষা দেবে, এটা খুব স্বাভাবিক। এবার যার এমটিএসের সিলেকশন অলরেডি হয়ে আছে, সে চাইবে তার ক্যারিয়ারটাকে গ্রো করতে, সে সিএইচএসএল বা সিজিএলের পরীক্ষা। আবার যাদের সিজিএলের পরীক্ষাগুলোতে সিলেকশন হয়ে আছে, সে যদি লেভেল 4-এ সিলেকশন পায়, তারা চেষ্টা করে লেভেল 6 বা লেভেল 7-এর পরীক্ষাগুলোতে যাওয়ার। আবার লেভেল 6 এবং লেভেল 7-এ যাদের সিলেকশন হয়ে আছে, তারা চেষ্টা করে অনেক সময় বেটার ডিপার্টমেন্ট বা হোম স্টেটে পোস্টিং পাওয়ার। বিকজ কেন্দ্র সরকারের চাকরির পরীক্ষাগুলোতে এটা একটা বড় সমস্যা, অনেক সময় কিন্তু সে চাকরি পেয়ে গেলেও হোম স্টেট পায় না। এর ফলে যেটা একটা কুমুলেটিভ এফেক্ট দেখা যায়, সেটা হলো যে প্রত্যেক বছর স্টাফ সিলেকশনের পরীক্ষাগুলো যখন পরীক্ষা হয়, আমি বিশেষ করে এসএসসি সিজিএলের কথা বলি, তাতে একটা হিউজ সংখ্যায় ছাত্রছাত্রী, প্রায় 45 থেকে 50%-এর উপরে ছাত্রছাত্রী থাকে, যারা অলরেডি যে কোনো পরীক্ষায় সিলেক্টেড হয়ে রয়েছে এবং অলরেডি কোথাও না কোথাও চাকরি করছে। এবং এরা কিন্তু নতুন পরীক্ষার্থী নয়, এরা রিপিটার্স, পুনরায় পরীক্ষা দিচ্ছে, পুনরায় এসএসসি দিচ্ছে চাকরি পাওয়ার জন্য। আর বাকি যে খালি অংশটুকু থাকছে, সেটা হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য। ফলে এই 50% ক্যান্ডিডেটদের প্রেশারটা যখন পড়ছে, স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীদের সংখ্যা থেকে শুরু করে কাট অফের ওপরে কিন্তু সেটা বিশাল মাত্রায় তোমার প্রভাব ফেলছে। এখন ঘটনা কি, এই যে তারা কেউ যদি হায়ার গ্রেড পের জন্য পরীক্ষা দেয়, বা কেউ যদি হোম স্টেটে যাওয়ার জন্য, বা কেউ যদি ডিপার্টমেন্ট চেঞ্জের জন্য পরীক্ষা দেয়, সেটা কি অন্যায়? না, কখনোই সেটা অন্যায় নয়। কিন্তু কথা হচ্ছে সেটা হচ্ছে যে ডিপার্টমেন্টের জন্য সে পার্টিকুলারলি অ্যাপ্লাই করলো, বা যখন তার সিজিএলের সিলেকশন হয়ে গেল, সিজিএলের সিলেকশন হওয়ার পর যখন সে ডকুমেন্ট তোমার পোস্ট প্রেফারেন্স দেওয়ার সময় ফিল আপ করলো, সেই পোস্টে পেয়েও গেল কিন্তু জয়েন করলো না, তাহলে লাভটা কার হলো? তাই না? লাভ কারোর হলো না, কিন্তু ক্ষতি অনেকের হয়ে গেল। কীভাবে ক্ষতি হলো? যে স্টুডেন্টটা হয়তো ওই পোস্টটাতে জয়েন করতে পারলো, তার সুযোগটা হাত থেকে কেড়ে নেওয়া হলো, তাই না? আমি তোমাদের বেশ কিছু মানে স্ট্যাটিস্টিক্সগুলো বলি এবং তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে কী পরিমাণে সিট ওয়েস্ট হয় এই পরীক্ষাগুলোতে। এবং ভেবো না খালি এটা সিজিএলের ঘটনা, এবং এই সিজিএলের ঘটনাটাই প্রভাব ফেলে তোমার সিএইচএসএল, এমটিএস, এবং সবথেকে ক্ষতিগ্রস্ত হয় ডাউনওয়ার্ড হিসেবে যদি আমরা দেখি, যারা একদম প্রথম সারির স্টুডেন্টরা রয়েছে, তারা সবথেকে বেশি ক্ষতি হয় এই ঘটনাগুলোর জন্য। 2023-এর ধরো 2023-এর যদি আমি এসএসসি সিজিএলের কথা বলি, 2023-এ এসএসসি সিজিএলে এই তোমার জিএসটি ইন্সপেক্টরের যদি কথা বলি, অনেকগুলো ভ্যাকেন্সি ছিল, সব জায়গার ভ্যাকেন্সির আপডেটগুলো পাওয়া যায়নি। যে কটা ভ্যাকেন্সির আপডেট পাওয়া গেছে, তাতে মোটামুটি 214টা ভ্যাকেন্সি ছিল তোমার চেন্নাই কাস্টমস জোন্সে, ঠিক আছে, চেন্নাই জিএসটিতে ইন্সপেক্টর। এবং এই 214টা ভ্যাকেন্সির মধ্যে তোমরা শুনলে অবাক হবে, 58 জন ক্যান্ডিডেট এমন রয়েছে যারা সিলেক্টেড হওয়ার পরেও ডকুমেন্ট ভেরিফিকেশনেই আসেনি। জিএসটি ইন্সপেক্টর একটা 4600 গ্রেড পে লেভেল 7-এর জব। তার মধ্যে আবার যারা বাকিটা ডকুমেন্ট ভেরিফিকেশনে অ্যাপ্লাই করেছে, তাদের মধ্যে 14 জন জয়েনই করেনি। আলটিমেটলি যখন সিলেকশন হয়ে গেল, দেখা গেল এই 214টা ভ্যাকেন্সির মধ্যে 72খানার কাছাকাছি সিট খালি থেকে গেল, ভ্যাকেন্ট থেকে গেল। লেভেল 7-এর জব সিজিএলে 72খানার জব তোমার ভ্যাকেন্সি খালি থেকে গেল। এখন এই ভ্যাকেন্সিগুলো কী হবে? এই ভ্যাকেন্সিটা কি তো নষ্ট হলো? না, এই ভ্যাকেন্সিটা অ্যাডাপ্ট হবে নিশ্চয়ই। যে বছর পরীক্ষা হয় তার পরের বছর এটা রিপোর্ট হয়, তারপরের বছর গিয়ে মোটামুটি ভ্যাকেন্সিটা আবার রিপোর্ট হবে। কিন্তু ভ্যাকেন্সি নষ্ট হয় না, কিন্তু সময়টা তো নষ্ট হলো, তাই না?
ওই বছরে যে ক্যান্ডিডেটটা ওই পোস্টটাতে পার্টিকুলার সিলেক্ট নিতে পারতো, ওই যে 72টা সিটের কথা বললাম শুধুমাত্র চেন্নাই তোমার জিএসটিতে, সেই 72টা ক্যান্ডিডেটকে তো এই যে যারা নিশ্চয়ই এই 72টা সিটে জয়েন করেনি, ডেফিনেটলি তারা কোথাও না কোথাও জবে রয়েছে, ভালো জবে রয়েছে, হয়তো তাদের লোকেশন পছন্দ হয়নি বা ডিপার্টমেন্ট পছন্দ হয়নি। আমার কথা হচ্ছে যদি আপনারা এই পোস্টগুলোতে জয়েন নাই করার থাকে তাহলে এই পোস্টগুলো ফিল আপ করার দরকারটা কী, তাই না? এটা তো সেই ক্যান্ডিডেটটার থেকে সুযোগ কেড়ে না হলো যে এই পোস্টটা পেলেও জয়েন করেই নিত, তাই না? দ্বিতীয় কথা, আরও একটা কথা বলি, যদি অল ইন্ডিয়ার কথা বলি, অল ইন্ডিয়াতে শুনলে আরও অবাক হবে তোমরা, 2173খানা ভ্যাকেন্সি ছিল, 2173টা ভ্যাকেন্সি ছিল তোমার জিএসটি ইন্সপেক্টরের। আরও বেশি ছিল হয়তো, কিন্তু যেটুকু রিপোর্ট হয়েছে, যেটুকু তথ্য পাওয়া গেছে সেটুকুই বলি তোমাদের। এই 2173টার মধ্যে 401টা সিট ভ্যাকেন্ট থেকে গেছে, মানে প্রায় 20 থেকে 25% সিট খালি থেকে গেছে, পরীক্ষার্থীরা জয়েনই করেনি। 25%-এর কাছাকাছি লেভেল 7-এর পোস্ট লোকের চাকরি পাওয়ার পরেও জয়েন করেনি। ভাবো, অবাক করা কাণ্ড। এবং এটা শুধুমাত্র যে পোস্টগুলোর ক্ষেত্রে তথ্য পাওয়া গেছে। এখন তোমরা বলবে যে দাদা হয়তো লোকেশন পছন্দ হয়নি, লোকেশন যদি পছন্দ না হয় তাহলে আমাকে একটা কথা বলো, এই যে এএসও বলে সিজিএল একটা পোস্ট আছে, তোমরা জানো গত বছর 692টা ভ্যাকেন্সি ছিল 2023-এর সিজিএলে। এএসওর ক্ষেত্রে তো লোকেশন কনফার্ম, দিল্লিতেই হলে পোস্টিং হলে দিল্লিতেই হবে, আর সিলেকশন হলে সিএসএসেই হবে। তো যারা এএসওতে ভরলো, এএসওতে ভরার পর দেখা গেল আলটিমেটলি এএসওতে সিলেকশন হওয়ার পরেও চাকরিতে জয়েন করেনি 39 জন ক্যান্ডিডেট, এবং 39টা সিট খালি থেকে গেছে শুধুমাত্র এএসওতে। এখন এই 39টা ক্যান্ডিডেটে তাহলে তুমি কী লজিক দেবে? এরা তো আগে থেকেই ফর্ম ফিল আপ বা তোমার পোস্ট প্রেফারেন্স ভরার সময় জানতো যে তোমার এদের দিল্লিতেই পোস্টিং হবে, এদের তোমার সিএসএস ডিপার্টমেন্টেই পোস্টিং হবে। তার মানে একটা দিক বোঝা যাচ্ছে যে দুদল ক্যান্ডিডেট রয়েছে যারা পরীক্ষায় রিপিটার্স হিসেবে বসছে। একদল যারা কিনা বেটার ক্যারিয়ার গ্রোথের জন্য এবং হোম পোস্টিং পাওয়ার জন্য কাজ করছে, ঠিক আছে, তাদের দিকটা যুক্তিযুক্ত। আরেক দল করছে জাস্ট তাদের কাউন্টটাকে বাড়ানোর জন্য। পোস্ট ফেসবুকে লেখা যাবে যে 5 টাইমস সিজিএল ক্লিয়ার, 3 টাইমস সিজিএল ক্লিয়ার, বা 3 টাইমস এই পরীক্ষায় ক্লিয়ার, এমটিএস ক্লিয়ার, সিএইচএসএল ক্লিয়ার। এটা তো অন্যায়, তাই না? আমি সেই কারণে এই যারা দুদলে রয়েছে, ডেফিনেটলি আপনারা আপনাদের মেধার বেসিসে, আপনারা আপনাদের ট্যালেন্টের বেসিসে পরীক্ষাগুলোতে সিলেকশন নিচ্ছেন, আমার সেই বিষয়ে মন্তব্য করার কোনো অধিকার নেই। কিন্তু আমি খালি এটুকু বলবো যে ফর্ম ফিল আপ করার, ঠিক আছে, বা পোস্ট প্রেফারেন্সগুলো ভরার সময় একটু তো সংবেদনশীল হওয়া যায়। অ্যাটলিস্ট আপনারা সেই পোস্টগুলোতে ফিল আপ করুন যেগুলোতে আপনারা জয়েন করবেন। আর যদি মনে হয় যে না, এই ডিপার্টমেন্টটা পেলে জয়েন করবো না, বা এই পোস্টে পেলে জয়েন করবো না, বা এই নাম্বার যা আছে তাতে এই পোস্টে আমি পাবোই না, পেলে হয়তো বাইরে পাবো, সেই পোস্টগুলোকে প্লিজ খালি রেখে দেন, তাই না? কারণ এটা বাকিদের ক্ষেত্রে সত্যি কথা অনেক সমস্যা সৃষ্টি করে, বিশেষ করে সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যারা একদম বয়সের শেষ সীমায় রয়েছে, পরীক্ষাগুলো দিচ্ছে। এমনও অনেক ক্যান্ডিডেট আছে যারা তোমার হয়তো একটা চাকরি পেলে তাদের পুরো পরিবারের আর্থিক অবস্থা শুধরে যাবে। সেই সমস্ত ক্যান্ডিডেটগুলো বাদ পড়েছে, এবং তারা এই জিনিসগুলো, ঘটনাগুলো সবথেকে বড় শিকার হয়। এবং এই পরীক্ষাগুলোর, এই ঘটনাগুলো বাকি পরীক্ষাগুলোকে কীভাবে তোমাকে প্রভাব ফেলে আমি তোমাকে বলি, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। ধরো গত বছর আমি যদি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের কথা বলি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি ছিল তোমার প্রায় 182টা মতন ভ্যাকেন্সি ছিল, 4200 গ্রেড লেভেল 6-এর জন্য। 73খানা ভ্যাকেন্সি তার মধ্যে খালি থেকে গেছে, বুঝতে পারছো? মানে 40% সিট ওয়েস্ট গেছে, যারা কিনা চাকরি পেয়েও জয়েন করেনি। সব থেকে অবাক হবে তোমরা শুনলে, আমি যদি তোমাদের বলি এই ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের কথা। গত বছর তোমার ট্যাক্স অ্যাসিস্ট্যান্টে তোমার চেন্নাই জোনে, চেন্নাই জিএসটিতে ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি ছিল তোমার 57খানা ভ্যাকেন্সি ছিল। 57 লেভেল 4-এর জব, ডিসেন্ট জব, 57 ভ্যাকেন্সি ছিল চেন্নাই জিএসটি জোনে। জয়েন করেছে কতজন শুনবে? জয়েন করেছে মাত্র 12 জন। মানে 45খানা সিট ভ্যাকেন্ট থেকে গেছে। হিসাব করো, 57খানা সিটের মধ্যে 45টা সিট ভ্যাকেন্ট থেকে গেছে, যারা চাকরি পেয়েও জয়েন করেনি। কি বলবে? এখন এই ঘটনার প্রভাব পড়ে কীভাবে? তো আমি যদি ধরে নিই, এই যে হিউজ সংখ্যায় ক্যান্ডিডেট যারা হয়তো সিলেকশন পাওয়ার পরেও জয়েন করলো না, ফলে যে খালি সিটগুলো থেকে গেল, এই সিটগুলোতে কিছু সংখ্যক ছাত্রছাত্রী তারা চাকরি পেয়ে যেতে পারতো। তো তারা যখন পেলো না, তারা কি করবে? তারা বাধ্য হয়ে, তাদেরও তো চাকরির দরকার, সিএইচএসএলে আসবে, এমটিএসে আসবে। ফলে এমটিএসের এবং সিএইচএসএলের যে পোস্টগুলো অ্যাকচুয়ালি এমটিএস বা সিএইচএসএল যারা ডিজার্ভ করে তাদের পাওয়ার কথা, সেই পোস্টগুলো কারা ফিল আপ করলো? যারা হয়তো এই ভ্যাকেন্ট সিটগুলো নষ্ট হওয়ার জন্য সিজিএলে জয়েন করতে পারেনি, সিজিএলের মেরিট তাদের মধ্যে থাকা সত্ত্বেও। তারা হয়তো এই খালি সিটগুলোতে জয়েন করতে পারতো, কিন্তু তারা এখন চলে আসলো, তাদের সেই পুরো প্রেশারটা চলে আসলো সিএইচএসএল এবং এমটিএসের উপর। ফলে
এই পরীক্ষাগুলোতে কম্পিটিশান বাড়লো এবং এই পরীক্ষাগুলোতেও তোমার যারা অ্যাকচুয়ালি এই পরীক্ষাগুলোর দিকে তাকিয়েছিল তাদের অনেকটা কিন্তু ক্ষতি হয়ে গেল। যদি সবথেকে কথা বলি, সবথেকে বড় ক্ষতি হয় এমটিএসের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। কীভাবে দেখো, তুমি ভাবো এই 100টা, আমি যদি ধরে নিই 100টা এমটিএসের ভ্যাকেন্সি রয়েছে কোনো বছর, 100টা এমটিএসের ভ্যাকেন্সির মধ্যে তোমার কীভাবে এমটিএসের পরীক্ষাগুলোতে দেখো তুমি সমস্যা হয়ে যায়। একটা হিউজ সংখ্যায় ক্যান্ডিডেট থাকে যারা হয়তো তোমার সিজিএলের এই খালি সিটগুলোতে চান্স পেতে পারতো, যেগুলোতে জয়েন করতে পারতো, যেগুলো অনেকে জয়েন করলো না, তাদের রাশটা চলে আসে, প্রায় 30% রাশ তাদেরই চলে আসে যারা বাধ্য হয়ে, পছন্দ করে না, বাধ্য হয়ে সিএইচএসএল বা এমটিএসের পোস্টগুলো জয়েন করে নেয়। চলে গেল 30% সিট। বাকি 30% সিট এমন থাকে যারা হয়তো প্রথমবার পরীক্ষা দিচ্ছে, সে বছর তারা সিজিএল দিয়েছে, সিএইচএসএল দিয়েছে, এমটিএসও দিয়েছে, জানে না কোন পরীক্ষাতে সিলেকশন হবে। হয়তো দেখা গেল তাদের সিজিএল বা সিএইচএসএল এর সিলেকশন হয়ে গেছে, এমটিএসেও তাদের সিলেকশন হলো, এটা খুব স্বাভাবিকভাবে ধরে নিতে পারি আমরা। কিন্তু দেখা গেল তারা এমটিএসে জয়েন করলো না, কারণ এমটিএসে পরীক্ষা দিয়ে এসছে, পরীক্ষা দিয়ে আসার পরে আর ফাইনাল রেজাল্ট আসে তোমরা জানো, মাঝখানে কোনো ডিভির প্রসেস, কোনো নাম উইথড্রলের প্রসেস কিচ্ছু নেই। ফলে কী হলো, তার যখন দুটো পরীক্ষাতে সিলেকশন হলো, স্বাভাবিকভাবে সে বেটার অপশানটা চুজ করবে, সে সিজিএলের জবটা চুজ করবে, সে সিএইচএসএলের জবটা চুজ করবে। ফলে এমটিএসের ওই 30% সিট এমটিএসের খালি থেকে গেল। 30% সিট যারা একটুর জন্য সিজিএল বা সিএইচএসএল পেলো না, তারা জয়েন করে নিল। আর বাকি যে 40% সেটা হচ্ছে সেই ক্যান্ডিডেটদের জন্য যারা তোমার অ্যাকচুয়ালি এমটিএসটাকে টার্গেট করে পড়াশোনা করেছিল, তাদের জন্য থেকে গেল, এবং ফলে তাদের মধ্যে কিন্তু অনেক সংখ্যক ক্যান্ডিডেট বাদ পড়ে গেল। এবার আমি কিছু কথা বলি। সেই কথাটা হচ্ছে যে যারা বাইরে থেকে চাকরি করে, ডেফিনেটলি বা তাদের সমস্যাটা যথেষ্ট গম্ভীর সমস্যা, একটা হোমস্টেতে যাওয়ার ইচ্ছা বা তোমার বাইরে থেকে অনেকগুলো সমস্যায় ফেস করতে হয়, সব কিছু ঠিক আছে, কিন্তু সেই সমস্ত সমস্যার থেকেও গুরুতর সেই ক্যান্ডিডেটের সমস্যা যার হাতে কোনো জব নেই, তাই না? তো আমি প্রত্যেককেই আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আপনারা একাধিকবার সিজিএলের সিলেকশন পেয়েছেন বা যে কোনো পরীক্ষায় সিলেকশন পেয়েছেন, যদি আপনাদের উদ্দেশ্য থাকে হোম টাউনে ফেরার, যদি ক্যারিয়ার গ্রোথে, সেই অপশানগুলোকেই ফিল করুন, বাকি অপশানগুলোকে ফিল করবে না। পোস্ট প্রেফারেন্স ভরার সময় একটুখানি প্লিজ সংবেদনশীল হন। যদি মনে হয় খালি যে না ফেসবুকে লেখার জন্য যে এতবার আমি সিলেকশন পেয়েছি, এতবার এই ডিপার্টমেন্ট থেকে এই ডিপার্টমেন্ট, আমার কথা হচ্ছে লাভটা কী হবে, তাই না? কয়েকজন বড়জোর ফেসবুকে এসে আপনাকে ভগবান বানিয়ে ফেলবে, কেউ মেসেজে ইনবক্সে আপনার কাছে স্ট্র্যাটেজি চাইবে, এর থেকে তো বেশি কিছু হবে না। কিন্তু ভাবুন একবার সেই ক্যান্ডিডেটগুলোর কথা, যে ক্যান্ডিডেটটা হয়তো একদম শেষবার সুযোগ পেয়েছে, 25 বছর পেরিয়ে গেছে, লাস্ট ট্রাই ছিল তার এমটিএসের, 0.5 নাম্বারের জন্য তার সিলেকশন হলো না, 1-2 নাম্বারের জন্য তার সিলেকশন হলো না, কারণ কাট অফ চলে গেছে আকাশ ছোঁয়া। সেই ক্যান্ডিডেটটার কী হবে, তাই না? সুতরাং এটুকু আমাদের তাদের জন্য ভাবনা চিন্তা করা উচিত, এটুকু আমাদের সংবেদনশীল হওয়া উচিত। দ্বিতীয় কথা, সবার শেষে একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে যারা এমটিএসের পরীক্ষার্থী রয়েছে তাদেরকেও বলবো যে তোমরা এসএসসিকে মেল করতে পারো। মেল করবে কোন বিষয়, যে যারা অলরেডি এবছর সিজিএল বা সিএইচএসএল অন্য পরীক্ষাগুলোতে সিলেকশন পেয়েছে, তারা যদি চায় তাদের নামটাকে যেন উইথড্রল করে নিতে পারে। উইথড্রল করে নিলে কী হবে, তাদের আর ক্যান্ডিডেটটা এমটিএসে কাউন্ট হবে না, ফলে এমটিএসের অনেকগুলো সিট কিন্তু ওয়েস্ট হওয়া থেকে বেঁচে যাবে। এটা তোমাদের পক্ষে ভীষণ বেনিফিশিয়াল হবে এবং এটা কাট অফেও প্রভাব ফেলবে, তোমরা জানো। এখনও কিছুটা সময় রয়েছে, আজকে মার্চ মাসের শুরু, এই সময় থাকতে থাকতে তোমাদের এই স্টেপ নিতে হবে। অলরেডি বড় বেশ কিছু চ্যানেল, যেমন যদি শুভম স্যার রয়েছে আরবির, তোমার আরও বেশ কিছু চ্যানেল রয়েছে, তারা এই বিষয়টাতে স্টেপ নিয়েছে। তোমরা আশা করি, আমি বাংলার যারা ইউটিউবার রয়েছেন টিচাররা, তাদেরকেও রিকোয়েস্ট করবো আপনারা এই বিষয়টাতে একটা পদক্ষেপ নিন, যাতে করে এই সিটগুলো ওয়েস্ট না হয় এবং যে ছেলেমেয়েগুলো পরীক্ষা দিচ্ছে, সত্যিই অনেকে পরীক্ষা দিচ্ছে অনেক রকম সমস্যার মধ্যে থেকে ফেস করে, ঠিক আছে, তারা যেন সেই সুযোগগুলো থেকে বঞ্চিত না হয়। আর বাকি যারা রয়েছেন, যারা খালি মাত্র নিজের কাউন্ট বাড়ানোর জন্য এই পরীক্ষাগুলো দিচ্ছেন এবং সিটগুলো ওয়েস্ট করছেন, তাদেরকে আমি একটাই কথা বলবো যে আমি গ্রো করব, সাথে 5 জনকে নিয়ে গ্রো করব, দিস মাইন্ডসেট ইজ কল্ড সাকসেস। কিন্তু আমি গ্রো করব আর গ্রো করার সময় বাকিদের কথা ভাববো না, তাদের ক্ষতি করে গ্রো করব, এটা সাকসেস না, এটা সিকনেস। তো সাকসেসটাকে ফলো করুন, সিকনেসটাকে না। ধন্যবাদ।